পিডি স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে কিন্তু প্রথমেই ওয়েলকাম জানাবো। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ক্লাস 7দের জন্য। তার কারণ আমি অফিসে বসেছিলাম, তো বসে বসে কিছু ইউটিউব খুললেই দেখছি যেই নিটস, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকদের জন্য ভিডিও, মাধ্যমিকদের জন্য ভিডিও। আর আমার যে এই ছোট ছোট সোনাগুলো রয়েছে, এদের কথা তো কেউ ভাবছে না। তো আমার মনে হলো যে ছোটবেলা থেকেই যদি ভিতটা সঠিকভাবে তৈরি না করা যায়, তাহলে এরাই পরবর্তীতে নিট বা যেই পরীক্ষায় কি করে প্রিপারেশন নেবে। তাই আমি তোমাদের জন্য ক্লাস 7 যারা রয়েছে, তোমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা রয়েছে, তো এপ্রিল মাসের শুরুতেই হয়তো পরীক্ষা চালু হবে। তো প্রত্যেকটা স্কুলে হয়তো তাপের চ্যাপ্টারটা রয়েছে, এর জন্য আমি তাপের চ্যাপ্টারটা প্রথমেই ধরলাম। আজকে আমি জানি না যে আমার ছোট ছোট যারা সোনাগুলো রয়েছে তারা ভিডিও আদৌ দেখবে কিনা, তার কারণ তারা এতটাই ছোট, 7-এ পড়ে, মা বাবারা তাদেরকে হয়তো ফোন দেবে না। বাট যদি তোমরা কেউ ভিডিওটা দেখো, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং মা বাবাকে সাথে নিয়ে ভিডিওটা দেখবে। তাহলে দেখবে মা বাবা যখন বুঝতে পারবে যে না, ফোন থেকেও পড়া যায়, ইউটিউব থেকেও পড়া যায়, তখন তারাই তোমার হাতে ফোনটা দিয়ে যাবে যে বাবা পড়, আমার সোনা এই স্যারের কাছে পড়, দেখবি কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ ছোটবেলাটায় কি হয়, আমি একটুখানি শুরুতে বলি, ওই রায়ন মার্টিনের সয়কা বই একখানা হাতে ধরিয়ে দেয় সবাইকে, আর বইয়ে প্রশ্ন নেই, বইয়ে প্রশ্ন নেই, ব্যাস ওইখান থেকেই পড়ছি, পরীক্ষায় হয়তো আসছে, পেরেও যাচ্ছি, আর সবাইকে বলছি যে বিজ্ঞান কি সোজা, বিজ্ঞান কি সোজা। 9-এ ওঠার পর তখন বোঝা যাচ্ছে ওরে বাপরে বাপ, বিজ্ঞান তো সেরকম সোজা না, এ তো ছোটবেলার মতো আর সেরকম ব্যাপার স্যাপার নেই। তাই আমি তোমাদেরকে বলবো ছোট থেকে একদম শুরু করো, যাতে কিনা পরবর্তীতে দাদা দিদিরা যে সমস্যায় ভোগে সেই সমস্যাটা যেন না হয়। আর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও যে তাপের পর আর কোন চ্যাপ্টার তোমাদেরকে করাতে লাগবে। আমি তো পুরো সিলেবাসটা বুঝতে পারছি না, তার কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম সিলেবাস ম্যাডামরা বা স্যারেরা করে রাখেন, যে পশ্চাদের যে নিয়ম, সে নিয়ম কিন্তু কেউ ফলো করে না। তাই এরপর কোন চ্যাপ্টার তোমাদের এরকম ভাবে লাগবে বলো, আমি সেটা নিয়ে অবশ্যই তোমাদের সামনে চলে আসবো। এবার তোমাদেরকে একটা কথা বলি, আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করব একদম জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে। আমি প্রশ্ন উত্তর আমার এখানে রেডি করা থাকবে, সেটা তোমাদেরকে বোঝাবো, কনসেপ্ট ক্লিয়ার করে দেবো তাপের চ্যাপ্টারের, এমনকি মক টেস্টও আজকে তোমাদের আমি একটা ভিডিওতে শেষ করব। তাই আমি তোমাদেরকে বলবো একদম শেষ পর্যন্ত দেখো, হাতে সময় নিয়ে, বাবা বা মাকে সাথে নিয়ে। আর তোমাদের জন্য কি করেছি জানো, একটা গ্রুপ খুলেছি, ক্লাস 7 বলে একটা গ্রুপ খুলেছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। যদি তোমরা এই স্যারের কাছে আপাতত এই বছরটা থাকতে চাও, ফ্রিতে, কোনো টাকা লাগবে না, তাহলে গ্রুপে জয়েন হয়ে থেকো। আমি সেখানে তোমাদের প্রশ্ন উত্তর, বিভিন্ন কোয়েশ্চেন পেপার সলভ, এগুলো সব দিয়ে তোমাদেরকে সাহায্য করবো। তার কারণ তোমরা আমার সোনার দলেরা, তোমাদেরকে সাহায্য করবো না তো কাদের করবো। তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করি। আর তাপের চ্যাপ্টারটা ইন ডিটেলসে A to Z একদম মক টেস্ট পর্যন্ত যা যা আছে সব বুঝে নিই। চলো দেখো, প্রথমে তোমাদের শুরুতে বইয়ে রয়েছে তাপ কি, এটা দিয়ে তোমাদের কিন্তু শুরু। তো যদি কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করে তাপ কি, তোমরা এক কথায় বলবে তাপ হলো এক প্রকারের শক্তি, যা গ্রহণে বস্তু গরম হয় এবং বর্জনে বস্তু শীতল বা ঠান্ডা হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে হয়তো লেখাও রয়েছে উত্তরটা, চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, কিন্তু আমি বলবো খাতায় লিখে নিতে, তাহলে কি হবে, ভালো মনে থাকবে। তাহলে তোমাদের যদি কেউ কোয়েশ্চেন করে বাবা তাপ কি, তাহলে তোমরা কি অ্যান্সার দেবে, তোমরা এক কথায় অ্যান্সার দেবে তাপ হলো এক প্রকারের শক্তি, যা গ্রহণে বস্তু গরম হয় এবং বর্জনে বস্তু শীতল হয়। তো এবার যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তাপ মাপা হয় কোন কোন যন্ত্রের সাহায্যে, তোমরা কি অ্যান্সার করবে, তাপ মাপা হয় কিন্তু ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। এবার এই প্রসঙ্গে আগে একটু বুঝিয়ে নি, তারপর প্রশ্নগুলোতে যাব। তো এই প্রসঙ্গে যদি তোমাদের কেউ জিজ্ঞাসা করে, তাহলে বলো তো বাবা, যদি তোমার জ্বর হয়, তাহলে তুমি যখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তোমার শরীরের কি মাপবে, তখন তুমি অ্যান্সার কি করবে, তখন তুমি অ্যান্সার করবে যে ডাক্তার আমাদের শরীরের তাপমাত্রা মাপে, তাপমাত্রাকে আমরা আবার উষ্ণতাও বলে ডাকি। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে তাপ কাকে বলে বুঝে গেলাম, তাপ হলো এক প্রকারের শক্তি, যা গ্রহণে বস্তু গরম হয় এবং বর্জনে বস্তু শীতল বা ঠান্ডা হয়। তাহলে উষ্ণতা কাকে বলে, দেখো উষ্ণতা হলো একটা অবস্থা, কি বললাম, উষ্ণতা হলো বস্তুর একটা অবস্থা। এই অবস্থা কি নির্দেশ করবে, এই অবস্থা না নির্দেশ করে, কি নির্দেশ করে, ওই বস্তু অন্য কোনো বস্তুকে তাপ দেবে নাকি অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে, এটা মনে থাকবে সবসময়। তাহলে কি বললাম, তাহলে তাপ হলো এক প্রকারের শক্তি, যা গ্রহণে বস্তু গরম হয় আর বর্জনে বস্তু শীতল বা ঠান্ডা হয়। আর উষ্ণতা কি, উষ্ণতা হলো বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা নির্দেশ দেয় ওই বস্তু অন্য কোনো বস্তুকে তাপ দেবে নাকি অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে।
ক্লিয়ার হলো? তাহলে তাপ আর তাপমাত্রা, তাহলে তাপ মাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার, তাহলে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? বুঝতেই পারছো, তাপমাত্রা মাপা হবে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। কি বললাম? থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তো এই প্রসঙ্গে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি। থার্মোমিটার তোমরা সবাই জানো, আমি এই জায়গাটাই আঁকছি। চলো, তো এটা মনে করো একটা থার্মোমিটার, এটা মনে করো থার্মোমিটার, জাস্ট বোঝার জন্য আঁকছি। খাতাতে তোমরা এটা করে নিতে পারো, জাস্ট থার্মোমিটার। এটা মনে করো সেলসিয়াস থার্মোমিটার, এটা মনে করো ফারেনহাইট থার্মোমিটার, ঠিক আছে? তো তোমরা জানো সেলসিয়াস থার্মোমিটার শুরু হয় কত থেকে? 0°C থেকে শুরু হয়, আর শেষ হয় কততে গিয়ে? শেষ হয় কিন্তু 100°C গিয়ে শেষ হয়। তাহলে এইরকম ভাবে যদি ফারেনহাইটে যাই, তাহলে ফারেনহাইট শুরু হয় 32°F থেকে, আর শেষ হয় কত? শেষ হয় কিন্তু 212°F। ক্লিয়ার? তাহলে সেলসিয়াস থার্মোমিটার শুরু হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে 100। 32° থেকে শুরু হচ্ছে ফারেনহাইট, থেকে শুরু হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার, আর শেষ হচ্ছে কত? 212। তার মানে বুঝতেই পারলে সেলসিয়াসে যেটা 0°C, ফারেনহাইটে সেটা কত? 32°F। আবার 100°C যেটা সেলসিয়াসে, সেটা ফারেনহাইটে কত? 212°। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের মনে হচ্ছে যে এটা কি আর এটা কি। দেখো, এই প্রসঙ্গে সব কথাই বলে দিই। থার্মোমিটারের, কোন একটা থার্মোমিটার সব থেকে ন্যূনতম যে টেম্পারেচারটা মাপছে, মানে যে উষ্ণতাটা মাপতে পারছে, সেটাকে আমরা বলবো নিম্ন স্থিরাঙ্ক। এটাকে কি বলবো? এটাকে বলবো নিম্ন স্থিরাঙ্ক বলবো, স্থিরাঙ্ক বলবো, এটাকে বলবো নিম্ন স্থিরাঙ্ক। ক্লিয়ার? আর সব থেকে বেশি মানে উপরে যেটা মাপতে পারছে, সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কি বলবো? ঊর্ধ্ব স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক, এটাকে আমরা বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কাকে বলা হয়, তোমরা বলবে থার্মোমিটার সব থেকে কম যে উষ্ণতা মাপতে পারছে, আমরা সেই মানটাকে বলবো নিম্ন স্থিরাঙ্ক, এবং সবচেয়ে বেশি যেটা মাপতে পারছে সেটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে এবার যদি জিজ্ঞাসা করে ফারেনহাইট স্কেলে কত হবে, তাহলে ফারেনহাইট স্কেলে যদি বলে, তাহলে ফারেনহাইট স্কেলে কিন্তু 32° হয়ে যাচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর 212 হয়ে যাচ্ছে কিন্তু ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আশা করছি ক্লিয়ার হলো। তাহলে এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে থার্মোমিটারের স্থিরাঙ্ক তো জেনে গেলাম। তাহলে বাবা, প্রাথমিক অন্তর কাকে বলা হয় যদি কেউ জিজ্ঞাসা করে? থার্মোমিটারের প্রাথমিক অন্তর, চলো দেখি তো। প্রাথমিক অন্তর, থার্মোমিটারের প্রাথমিক অন্তর কাকে বলা হয়? কিচ্ছু না বাবা, একদম সোজা। এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক যেটা করলে পাবে, সেটাকেই বলা হয় প্রাথমিক অন্তর। তাহলে আমাদের 100 ছিল ঊর্ধ্ব স্থিরাঙ্ক, মাইনাস আমাদের নিম্ন স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0। তাহলে প্রাথমিক অন্তর কত? সেলসিয়াসের ক্ষেত্রে প্রাথমিক অন্তরের মান দাঁড়াচ্ছে কত? 100। মনে থাকবে, 100 হচ্ছে প্রাথমিক অন্তরের মান। ডিগ্রি সেন্টিগ্রেড বুঝতেই পারছো, 100°C, 0°C, তাহলে প্রাথমিক অন্তরের মান কত? 100। এবার যদি বলতো ফারেনহাইটের প্রাথমিক অন্তর কত, তাহলে ফারেনহাইটের প্রাথমিক অন্তর 212°F মাইনাস অফ 32°F। তাহলে তোমরা কমেন্ট করো ফারেনহাইটের প্রাথমিক অন্তর কত হবে, তোমরা কমেন্ট করো। তাহলে এটার প্রাথমিক অন্তর কত হবে? মনে থাকবে। তো এটার কত হবে সেটা তোমরা বের করো। তাহলে প্রাথমিক অন্তর কত হবে ফারেনহাইটের ক্ষেত্রে তোমরা বের করে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আচ্ছা, তো মোটামুটি থার্মোমিটার নিয়ে এটাই ছোট্ট একটা আলোচনা করে দিলাম। তাহলে তোমরা বুঝতেই পারলে থার্মোমিটার, সেলসিয়াস আর রয়েছে ফারেনহাইট, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটাও আমরা এখন একটু বাদে করব, বাট আস্তে আস্তে করব। তো মোটামুটি প্রথম দিকে কিন্তু এই ছিল, আমরা এটাকে মুছছি না, রেখে দিচ্ছি। চলো, আচ্ছা, পরে দেখো কি আছে। প্রথম প্রশ্ন ছিল যে তাপ কাকে বলে, তো বলেই দিলাম তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু গরম হয় ও বর্জনে বস্তু ঠান্ডা হয়। তাহলে এটা গেল প্রথম প্রশ্ন। এরপর 2 নম্বর প্রশ্ন, তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে তাপ কত প্রকার ও কি কি। তাহলে আমরা লিখবো প্রধানত তাপ 3 প্রকার। কি কি? বোধগম্য তাপ,
লীন তাপ আর হচ্ছে বিকীর্ণ তাপ। মনে থাকবে? তাহলে তাপ কয় প্রকার? তাপ প্রধানত হচ্ছে 3 প্রকার, বোধগম্য তাপ, লীন তাপ আর হচ্ছে বিকীর্ণ তাপ। চলো এরপরে দেখো তাপের একক এখানে বলা আছে। তাপের একক তোমাদের তো আমি বলেই দিলাম তাপের একক। তাপের সিজিএস ও এসআই পদ্ধতিতে তাপের একক, আমি এককটা বলিনি, মাপার যন্ত্রটা বলেছি। তাহলে সিজিএস এ হচ্ছে ক্যালোরি আর এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। মনে থাকবে? তাহলে তাপের একক কি? তাপের একক সিজিএস এ ক্যালোরি, এসআই তে জুল। তাহলে এটা ছিল আমাদের প্রথম পেজ, মনে করো। তাহলে প্রথম পেজ থেকে আমরা কি কি কোশ্চেন পেলাম? তাপ কাকে বলে? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণীয় বস্তু গরম হয়, বর্জনীয় বস্তু ঠান্ডা হয়। তারপর উষ্ণতা কাকে বলে আমরা অলরেডি শিখে বসে রয়েছি। তারপরে একটা প্রশ্ন ছিল তাপ কত প্রকার ও কি কি? তাহলে প্রধানত 3 প্রকার, বোধগম্য তাপ, লীন তাপ, বিকীর্ণ তাপ। তারপরে আমরা শিখলাম তাপের একক কি? তাপের একক সিজিএস এ ক্যালোরি, এসআই তে জুল। আশা করছি এর মধ্যে থেকে প্রশ্ন আসলে তোমাদের একটাও আটকাবে না। চলো পরের স্লাইডে যাই। এই যে পরের স্লাইডেই রয়েছে, দেখো উষ্ণতা বলতে কি বোঝো? তাহলে তো তোমাদেরকে তো আমি বুঝিয়েই দিলাম। উষ্ণতা হলো বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা নির্দেশ করে ওই বস্তু অন্য কোনো বস্তুকে তাপ দেবে নাকি অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে। চলো দেখো কি লেখা আছে। তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ণয় করে বস্তুটি তার সংস্পর্শে থাকা ব্র্যাকেটের মধ্যে অন্য কোনো বস্তুকে তাপ দেবে নাকি অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে। অর্থাৎ উষ্ণ বস্তু শীতল বস্তুকে তাপ দেবে বা পক্ষান্তরে শীতল বস্তু উষ্ণ বস্তু থেকে তাপ নেবে। দারুণ উত্তর একদম রেডি করে রেখে দিয়েছি, তোমরা চাইলে উত্তরটা কিন্তু লিখে নিতে পারো খাতায়। চলো আর একটা জিনিস লেখা রয়েছে যে কোনো বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা তা জানতে হলে আমাদের সাহায্য নিতে হবে তাপমাত্রা বা উষ্ণতা শব্দটির। বোঝা গেল? কে গরম নাকি কে ঠান্ডা সেটা বুঝবো কি দেখে? তার উষ্ণতা দেখে। এটা মনে মনে রেখো। চলো দেখো এরপরে দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা আগের পেজে তার মানে কি কোনো কোয়েশ্চেন ছিল? যাই হোক আপাতত এখানে দেখো একটা কোয়েশ্চেন আছে। 6 নম্বর কোয়েশ্চেন, উষ্ণতার একক কি? দেখো উষ্ণতার একক কি? তাহলে দেখো একটু আগে বলে দিলাম সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে সেলসিয়াস আর উষ্ণতা মাপার যন্ত্রের নাম তো থার্মোমিটার, তোমাদেরকে বলে দিয়েছিলাম। আর এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কিন্তু কেলভিন। তাহলে দেখো যা যা করাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু আসবে, বাট আমি একটু আগের পেজে যাব যে নিচে কোনো প্রশ্ন ছিল কিনা। হ্যাঁ এখানে একটা প্রশ্ন ছিল, কোন যন্ত্রের সাহায্যে তাপ নির্ণয় করা হয়? দেখো তাপ মাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার, তোমাদেরকে তো আমি বলে দিয়েছি। তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ক্যালোরিমিটারের সাহায্যে কিন্তু তাপ মাপা হয়। চলো পরের পেজে যাই আবার। তো এখানে করাচ্ছিলাম উষ্ণতা মাপার যন্ত্রের নাম। তো তোমরা জানো উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে এখনো পর্যন্ত কি কি পড়লাম আমার সোনা দলেরা? তাপ কাকে বলে? আমি বারবার করে রিপিট করছি কেন বলো তো, যাতে তোমাদের মাথার মধ্যে গেঁথে যায় ব্যাপারটা। তাহলে তাপ কি? তাপ হলো এক প্রকারের শক্তি যা গ্রহণে বস্তু গরম হয়, বর্জনে বস্তু ঠান্ডা হয়। তাহলে তাপ মাপার যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়। তাপের সিজিএস একক কি? সিজিএস এ ক্যালোরি। এসআই তে কি? এসআই তে জুল। তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্দেশ করে ওই বস্তু অন্য কোনো বস্তুকে তাপ দেবে নাকি অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে। এটা নির্ভর করছে কে বেশি উষ্ণ। উষ্ণ বস্তু কর্তৃক তাপ বর্জিত হয় এবং শীতল বস্তু কর্তৃক তাপ গৃহীত হয়। আর এটা নিয়ে ক্যালোরিমিটার একটা মূলনীতি বলে ব্যাপার আছে, সেটা তোমাদের ক্লাস 7 এর সিলেবাসে নেই, তাই আর বললাম না। আর এখান থেকে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার। তাপমাত্রার একক তোমাদেরকে বলে দিলাম, সিজিএস এ ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই তে হচ্ছে কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই তে হচ্ছে কেলভিন। তো মোটামুটি এখন পর্যন্ত যা যা বোঝানো হলো আশা করছি বুঝতে পারছো সবই। চলো পরের স্লাইডে যাই, একেবারে রিভিশন দিয়ে দিই তোমাদের। দেখো এখানে সুন্দর করে একটা তাপমাত্রার পার্থক্য আমি করে রেখেছি। এখানে সুন্দর করে একটা তাপমাত্রার পার্থক্য করে রেখেছি, তোমরা চাইলে অবশ্যই কিন্তু দেখতে পারো। এটা তো আশা করছি এতবার করে যখন বলছি তাতে আশা করছি পার্থক্য আর বই দেখে পড়া লাগবে না। 1 নম্বর পার্থক্য, তাপ হলো এক প্রকারের শক্তি কিন্তু তাপমাত্রা হলো বস্তুর এক তাপীয় অবস্থা। আমি যা বলবো আমার সোনা, আমি যা বলবো তোমাদের পরীক্ষা তাই আসবে। তোমরা একটু ভালো করে পড়ো, দেখবে একদম ক্লাস 7 এর সিলেবাসটা হেবি সুন্দর সিলেবাস। যদি ভালো করে পড়া যায় না হেভি নাম্বার ওঠে আর ভালো বোঝাও যায়। সহায়িকা বই পড়ো না, আমার কথা শোনো, সহায়িকা বইটাকে পাশে রেখে দাও। যত পারবে টেক্সট বই পড়বে, কনসেপ্ট ক্লিয়ার করবে, তা নাহলে কিন্তু উঁচু ক্লাসে গিয়ে খুব বিপদে পড়বে। সহায়িকা বই পড়ো না, আমার কথা শোনো, সহায়িকা বই পড়ো না। কোন চারটা সমস্যা আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। তাপ হলো তাপমাত্রার কারণ, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে।
তাপ হলো তাপমাত্রার কারণ, আর তাপমাত্রা হলো তাপের ফলাফল। আবারও বলছি, তাপমাত্রাকে অনেকে কিন্তু উষ্ণতা বলে, তাই এটাকে কিন্তু ভয় পেও না, উষ্ণতা বলে, এটা কিন্তু একদম এ করে রেখো, তার কারণ উষ্ণতাও কিন্তু বলে, খুব সাবধান। আচ্ছা, তাপের পরিমাণ করা হয় ক্যালোরিমিটার পরিমাপ, তাপমাত্রা মাপা হয় কিন্তু থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। দেখো পরের প্রশ্ন রেখেছি 9 নাম্বার, থার্মোমিটারের প্রসারণশীল পদার্থ রূপে কোন কোন তরল ব্যবহার করা হয়। দেখো তোমাদের এরকম কোয়েশ্চেন কিন্তু দিতে পারে ফার্স্ট সামেটিভে। পারদ ব্যবহার করা হয়, অ্যালকোহল ব্যবহার করা হয়, আর কিন্তু গ্লিসারিন ব্যবহার করা হয়। খুব ভালো প্রশ্ন। আচ্ছা, 10 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, দেখি কি আছে 10 নাম্বার প্রশ্ন। থার্মোমিটারের প্রসারণশীল তরল রূপে কোন কোন পদার্থ বেশি ব্যবহৃত হয়। তো দেখো থার্মোমিটারের প্রসারণশীল হিসাবে তরল পদার্থের পারদ কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এটা মাথায় রেখো। খুব ভালো প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, বাড়িতে জ্বর মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয়। তোমরা জানো বাড়িতে জ্বর মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার। লিখতে পারো, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। চলো পরের প্রশ্ন। এই থার্মোমিটারের মাপার জন্য দুটি স্কেল, এইগুলো হলো সেলসিয়াস। আচ্ছা, তো দেখো কি আছে পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো রয়েছে, ডাক্তারি থার্মোমিটারের পাল্লা কত। এই প্রশ্নটা না বহুবার পরীক্ষায় আসে। ডাক্তারি থার্মোমিটারের পাল্লা কিন্তু 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফারেনহাইটে কত, 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। মনে রাখবা। তাহলে ডাক্তারি থার্মোমিটারের পাল্লা কত, ডাক্তারি থার্মোমিটারের পাল্লা হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ফারেনহাইটে হলো 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ফারেনহাইট। চলো পরের প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত। দেখো পরীক্ষায় আসতেই পারে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা, তো জানো 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.4 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, পরের 14 দাগের প্রশ্ন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। চলো এই প্রশ্নটাকে একটু করি আমরা, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করি। চলো দেখো, সবাই তো একরকম ভাবে করে, আমি একটু অন্যরকম ভাবে করছি। চলো দেখো তো আমার এই যেভাবে করাচ্ছি তোমরা সেটা বুঝতে পারছো কিনা একটুখানি আমাকে বলবে। হ্যাঁ, চলো দেখো, সেলসিয়াসকে আমরা বলবো হচ্ছে সি, তাই তো, আর ফারেনহাইটকে কি বলবো, ফারেনহাইটকে বলবো হচ্ছে এফ। তাহলে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, এটা যদি সেলসিয়াস স্কেল হয় তাহলে এর শুরু 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর শেষ কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটা যদি একটা ফারেনহাইট থার্মোমিটার হয় তাহলে শুরু কত, 32 ডিগ্রি ফারেনহাইট, আর শেষ কত, 212 ডিগ্রি ফারেনহাইট কিন্তু শেষ, তাই না। তাহলে দেখো আমরা কিভাবে সম্পর্কটা নির্ণয় করছি, আমরা নির্ণয় করব এইভাবে যে সেলসিয়াস, দেখো একটু অন্যভাবে করছি, সেলসিয়াস সেলসিয়াস মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, তাহলে কি লিখলাম, সেলসিয়াস মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই প্রাথমিক অন্তর। প্রাথমিক অন্তর। আর এদিকে কি লিখবো, সমান সমান, আমরা এটা মুছে দিলাম, ঠিক আছে, আমরা এটা মুছে দিলাম, এটা তোমাদের লাগবে না, এটা মুছে দিলাম। তাহলে আমরা এদিকে লিখবো একই রকম ফারেনহাইট, এদিকে লিখবো ফারেনহাইট, ফারেনহাইট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই প্রাথমিক অন্তর। প্রাথমিক অন্তর ক্লিয়ার। জাস্ট এটাই লিখে নিলাম, আর কিচ্ছু না, এটা লিখে নিলাম। তো এবার এক এক করে মানগুলো বসাবো। চলো মান বসাবো, মান বসাই। সেলসিয়াস মানে তুমি সি লিখবে মাইনাস,
তাহলে সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক কত 0 বাই প্রাথমিক অন্তর কত 100, প্রাথমিক অন্তর কত 100, তোমরা বের করে এসছো একটু আগে। ফারেনহাইটের কত এফ, এফ নিম্ন স্থিরাঙ্ক কত 32 বাই প্রাথমিক অন্তর কত, তাহলে 212 বিয়োগ 32 করলে কত হয় 180। তোমরা চাইলে একটা লাইন দেখাতে পারো, কোনো সমস্যা নেই। চলো পরের লাইনে, তাহলে সি থেকে 0 বিয়োগ করলে থাকে সি, থাকে নিচে 100, আর এইদিকে থাকে এফ মাইনাস 32 বাই 180। একটা ছোট্ট কাটাকাটি করো, ছোট্ট কাটাকাটি করো। তাহলে 0 0 একটা কাটলো, সমান সমানের দুই পাশে নিচে আছে, কোনো সমস্যা নেই। 2 দিয়ে 5 দুগুণ 10, 9 দুগুণ 18, তাহলে আমার ফাইনাল রেজাল্ট কি থাকলো? তাহলে আমার ফাইনাল রেজাল্ট থাকলো, ফাইনাল কি রেজাল্ট থাকলো? ফাইনাল রেজাল্ট যেটা থাকলো সেটা হলো সি বাই 5 সমান সমান এফ মাইনাস 32/9 কিন্তু হয়ে গেল আমার ফাইনাল। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমার ফাইনাল। তাহলে তোমরা বুঝতেই পারলে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্ক? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক সি বাই 5 সমান সমান এফ মাইনাস 32/9। কি বললাম? সি বাই 5 সমান সমান এফ মাইনাস 32/9। চলো, খুব ভালো প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি, নেক্সট প্রশ্ন কি আছে দেখি। দেখো নেক্সট প্রশ্ন আছে, কত ডিগ্রি উষ্ণতা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান পার্ট দেয়? খুব ভালো একটা প্রশ্ন, কত ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান পার্ট দেয়। তো প্রশ্নটা করি। আচ্ছা, তাহলে আমি এখানে একটু লিখে নেব যে কালি চেঞ্জ করি একটু, হ্যাঁ কালারটা চেঞ্জ করি, দেখতে ভালো লাগবে। চলো মনে করি নিম্নেয় উষ্ণতা হলো এক্স ডিগ্রি। আমরা এই এক্স এর মানটা বের করব। তাহলে আমরা কি জানি? সি বাই 5 এফ মাইনাস 32/9, এটা আমরা জানি। মান বসাও, সি এর জায়গাও এক্স বাই 5, এফ এর জায়গাও এক্স 32/9। তাহলে একটা ছোট্ট বজ্রগুণ করে দাও। তাহলে এদিকে হলো 9x আর এদিকে হলো 5x মাইনাস 5 32, 5 দুগুণ 10 এর 0, 3 5 15 রাখে 16। তাহলে বা 9x মাইনাস 5x, এদিকে থাকলো মাইনাস 160। তাহলে 9 থেকে 5 গেল, থাকলো 4x, এদিকে থাকলো মাইনাস 160। তাহলে x সমান সমান মাইনাস 160/4। কাটাকাটি করো, 4 4 16, তাহলে x এর মান কত দাঁড়ালো? 40 ডিগ্রি। তাহলে x এর মান কত দাঁড়ালো? 40 ডিগ্রি। কত? মাইনাস। তাহলে মাইনাসটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। তাহলে কোন উষ্ণতা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান পার্ট দেয়? উত্তর হয়ে যাচ্ছে মাইনাস 40 ডিগ্রি। এই 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে কিন্তু সমান পার্ট দেবে। চলো পরের স্লাইডে যাব। পরের স্লাইড দেখো রয়েছে আপেক্ষিক তাপ কাকে বলা হয়। দেখো উত্তর কি সুন্দরভাবে লেখা রয়েছে। দেখো যে কোন পদার্থের একক ভরের উষ্ণতা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, একটা হাইলাইটের জায়গা আছে, কোথায় একটু বলে দিই। এই যে একক ভর যে কথাটা রয়েছে, একক ভর যদি না লেখো তাহলে কিন্তু পরীক্ষার হলে এক্সামিনার তোমার কিন্তু নাম্বার কেটে নেবে। তাহলে তোমরা যখনই পরীক্ষায় আসবে আপেক্ষিক তাপ কাকে বলা হয় তোমরা কি বলবে? কোন পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। চলো যেমন 1 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন হয়, তাই তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা কিন্তু তামার আপেক্ষিক তাপের মান বললাম। চলো এরপরে দেখো একটা কোয়েশ্চেন আছে, আপেক্ষিক তাপের একক আসে পরীক্ষায়, খুব আসে। তাহলে আপেক্ষিক তাপের সিজিএস একক কি?
আপেক্ষিক তাপের সিজিএস একক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা হচ্ছে জুল পার কেজি কেলভিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আপেক্ষিক তাপের একক পরীক্ষায় আসবে, অবশ্যই খাতাতে লিখে রাখো। তাহলে আপেক্ষিক তাপের একক হচ্ছে কি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এবং জুল পার কেজি কেলভিন। চলো পরের প্রশ্নে যাব। লিন তাপ, এটা তো স্টার মার্কিং একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্স কিন্তু এটা। লিন তাপ কাকে বলা হয়? দেখো এইখানেও কিন্তু খুব জটলা থাকবে। এই একক ভরের কথাটা যদি কেউ না লেখে এক্সামিনার নাম্বার কেটে দেবে। তাহলে লিন তাপ কাকে বলা হয়? প্রমাণ চাপে একক ভরের কোন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে বাইরে থেকে যে পরিমাণে তাপ গৃহীত বা বর্জিত হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের কি বলা হয়? সেই পরিমাণ তাপকে এই পদার্থের কিন্তু আমরা বলবো লিন তাপ। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো এখানে এক টুকরো বরফ আছে, এটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের এক টুকরো বরফ। তাহলে এটা কি অবস্থায় রয়েছে? এটা এখন কঠিন অবস্থায় রয়েছে, তাই তো? আমরা এখন কি করব? এটাকে গলিয়ে আমরা এখানে তরলে পরিণত করব, কিন্তু এর টেম্পারেচার কত থাকবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। তাহলে এখানে আমরা যতটা তাপ আমাকে দিতে হবে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের কি বলবো? লিন তাপ বলবো। তার মানে কঠিন ছিল তখন টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট কঠিন থেকে এখন হয়ে গেছে তরল। কঠিন থেকে কি হয়ে গেছে? তরল ছিল সলিড হয়ে গেল লিকুইড, কিন্তু টেম্পারেচারের কোনো পরিবর্তন নেই। এই যে যে তাপটা প্রয়োগ করলাম সেটাকেই আমরা বলবো লিন তাপ। তোমরা জানো বরফ গলের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম কিন্তু বরফ গলনের লিন তাপ। অর্থাৎ যদি পরীক্ষায় প্রশ্ন আসে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তোমরা কি অ্যান্সার করবে? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ তরলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ দিতে হবে। খুব ভালো প্রশ্ন। আচ্ছা পরের একটা প্রশ্ন দেখো এখানে রয়েছে, লিন তাপ কত প্রকার ও কি কি? লিন তাপ হচ্ছে 4 প্রকার লিন তাপ রয়েছে। কি কি? একটা হচ্ছে গলনের লিন তাপ। গলনের লিন তাপ কাকে বলে দেখো লেখাই রয়েছে, কি সুন্দর ক্লাস, যে উষ্ণতা স্থির রেখে কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই পরিমাণ তাপকে ওই পদার্থের গলনের লিন তাপ বলা হয়। চলো এরপরে নিশ্চয়ই থাকবে। 2 নাম্বার দেখো বাষ্পীভবনের লিন তাপ। কি বলেছে? উষ্ণতা স্থির রেখে কোনো তরল পদার্থকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের বাষ্পীভবনের লিন তাপ বলা হয়। চলো আরেকটা প্রশ্ন, মানে প্রশ্ন বলতে এরই একটা ভাগ। তরলীভবনের লিন তাপ বলছে উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসীয় বা বাষ্পীয় পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই পরিমাণ তাপকে ওই পদার্থের কি বলা হয়? তরলীভবনের লিন তাপ বলা হয়। লাস্ট হয়েছে কঠিনীভবনের লিন তাপ। উষ্ণতা স্থির রেখে কোনো তরল পদার্থকে কঠিনে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই পরিমাণ তাপকে ওই পদার্থের কঠিনীভবনের লিন তাপ বলা হয়। খুব ভালো প্রশ্ন। চলো পরে একটা প্রশ্ন এখানে আছে দেখো, বাষ্পায়ন কাকে বলা হয়? দেখো তোমরা তো সবাই জানো বাষ্প কাকে বলা হয়। বাড়িতে যখন মা ভাত রান্না করে তখন ভাতের যদি সরার মুখটা খুলে দাও তাহলে হাত রাখলে দেখো হাতের মধ্যে কিছুটা তরল পদার্থ পাবে, একটা ভাব পাবে। কি জিনিস বলেছে দেখো, যে কোনো উষ্ণতায় তরলে শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পায়ন। তাহলে এই কথাটা মাথায় রাখো, উপরিতল। তাহলে বাষ্পায়ন কোথা থেকে হয়? বাষ্পায়ন তরলের উপরিতল থেকে হয়। কোথা থেকে হয়? তাহলে আমরা যদি এটা ভাবি যে এখানে এরকম আমরা কিছু তরল রেখে তরল, আমরা এর মধ্যে তরল আছে, আমরা একে হিট দিচ্ছি, তাহলে বাষ্প কোথা থেকে বেরোবে? উপরিতল থেকে কিন্তু বেরোবে, মনে থাকবে উপরিতল থেকে বেরোবে। আচ্ছা এরপরে দেখো স্ফুটন। স্ফুটন কাকে বলে? তো স্ফুটন কাকে বলে পরের পেজে হয়তো উত্তরটা রয়েছে। স্ফুটন, এই তো স্ফুটন আছে, যে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমস্ত অংশ থেকে ফুটে দ্রুত বাষ্পে পরিণত হয় তার ঘটনাকে বলবো স্ফুটন। তাহলে স্ফুটন কি হয়? সমগ্র তল থেকে হয়। আর বাষ্পন কি হয়? উপরিতল থেকে হয়। টকবক 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 করে যখন ফোটে, মা যখন মাংস রান্না করে তখন দেখবে কড়াইতে চারিদিক থেকে কেমন যেন ফুটছে, ওটাকেই আমরা বলবো, ওটাকে আমরা কি বলবো? স্ফুটন বলবো। চলো বাষ্পন আর স্ফুটনের দেখো পার্থক্য এখানে আছে। বাষ্পায়ন আর স্ফুটন তোমরা পার্থক্য রাখতে পারো, পরীক্ষায় দিতে পারে যে বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় হয় কিন্তু স্ফুটন নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় হয়ে থাকে। বাষ্পায়ন খুব ধীরে ধীরে হয় কিন্তু স্ফুটন কিন্তু খুব দ্রুত হয়। স্ফুটনাঙ্ক খুব দ্রুত হয়। বাষ্পায়ন নিঃশব্দে হয় কিন্তু স্ফুটনাঙ্ক সশব্দে হয়। বোঝা গেল? সশব্দে হয়। আর কি? উষ্ণতা বাড়ে এবং বাষ্পায়নের হার বাড়ে। উষ্ণতা বাড়ালে হবে, এটা বাড়ালে
বাষ্পায়নের হার বাড়ে, কিন্তু স্ফুটনের সময় তরলের উষ্ণতা স্থির থাকে। বানান ভুল আছে। বাষ্পায়নের ফলে তরল ঠান্ডা হয়ে যায়, কিন্তু স্ফুটনাঙ্ক তরলের উষ্ণতা স্থির থাকে, মানে স্ফুটনের সময় স্থির থাকে। প্রত্যেকটা কিন্তু এই অঙ্ক রয়েছে, এগুলো একটু দেখে নেবে। স্ফুটন হবে, বানানটা ভুল রয়েছে। চলো এবার কিছু ড্রাই কোয়েশ্চেন আছে, ড্রাই কোয়েশ্চেন গুলো আমরা এক এক করে করব, আর আশা করব এখান থেকেই তোমাদের পরীক্ষায় দেবে। পরের প্রশ্ন দেখো রয়েছে, একটি ঠান্ডা রক্তের প্রাণীর নাম কি? সাপ হতে পারে, ব্যাঙ হতে পারে। এখানে কি লেখা রয়েছে? সাপ। চলো পরের প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধির ফলে রক্তনালীর ব্যাসের কি পরিবর্তন হয়? উত্তর, ব্যাস বেড়ে যায়। পরের প্রশ্ন, কোন গাছের পাতা রাত হলে মুড়ে যায়? সব তোমাদের বইয়ের কোশ্চেন। আমরুল হতে পারে, বাবলা হতে পারে, রাধাচূড়া হতে পারে, আর শিরীষ হতে পারে। পরের প্রশ্ন, থার্মোফ্লাক্স কে আবিষ্কার করেন? উত্তর, জেমস ডি ওয়ার আবিষ্কার করেন। পরের প্রশ্ন, কোন অঞ্চলের প্রাণীরা লোমশ হয়? তোমরা সবাই জানো, মেরু অঞ্চলের প্রাণী অর্থাৎ শীত প্রধান দেশের অঞ্চলের প্রাণীরা কিন্তু লোমশ হয়, ওটা লেখাই রয়েছে। পরের প্রশ্ন, গিরগিটি ও সাপের শীতকালে রোদ পোহায় কেন? গিরগিটিরা, তার কারণ তোমরা জানো এরা ঠান্ডা রক্তের প্রাণী, তাই রক্তকে গরম করার জন্য কিন্তু গিরগিটি এবং সাপেরা কি হয়? সাপেরা হচ্ছে রোদ পোহায়। পরের প্রশ্ন, জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয়ে যায় কেন? দেখো, এই যে জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয়ে যায় কেন? তারপরে গরমকালে ঘরের জানালা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙালে ঘর ঠান্ডা হয়ে যায় কেন? আরো আরো এরকম টাইপসের কোশ্চেন আছে। তো যাই হোক, আমি এই প্রশ্নের উত্তরগুলো একটু বলছি, তোমরা শুনে নাও। হাতে স্পিড বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? তারপরে মাটির কলসির জল গরমকালে ঠান্ডা থাকে কেন? এই সমস্ত কোশ্চেন গুলোর উত্তর কি হবে? যে কোশ্চেনের দিক না কেন তোমাদের লেখার প্যাটার্নটা একই থাকবে। বলবে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, সেই ছিদ্র পথ দিয়ে কি হয়? জলগুলো চুইয়ে বাইরে বেরিয়ে আসে এবং গা বেয়ে সব জায়গাটায় ছড়িয়ে পড়ে। এবার ওই বেরিয়ে আসা জল বাষ্পীভূত হওয়ার চেষ্টা করে, আর বাষ্পীভবনের জন্য দরকার কি? লিন তাপ। তাহলে লিন তাপ কোথা থেকে সংগ্রহ করবে? কলসির গা থেকে সংগ্রহ করবে। তাতে কি হবে? কলসির ভিতরে থাকা জল ঠান্ডা হয়ে পড়বে। একই রকম হাতে যদি স্পিড ঢালি, তাহলে স্পিড উদ্বাহী পদার্থ উবে যাওয়ার চেষ্টা করবে, আর তার জন্য দরকার কি? লিন তাপ। সেটা কোথা থেকে সংগ্রহ করবে? চামড়া থেকে সংগ্রহ করবে। তাহলে আমাদের চামড়ায় তখন কি ফিল হবে? ঠান্ডা ঠান্ডা ফিল হবে। কি ফিল হবে? ঠান্ডা ঠান্ডা ফিল হবে। চলো, আচ্ছা এই প্রশ্ন সব বলে দিলাম। পরের প্রশ্ন দেখো, পরিবেশের তাপ ও এটা উষ্ণতায় হবে। উষ্ণতায় জীবের আকৃতি, প্রকৃতি, জীবনযাত্রার কি প্রভাব পড়ে? তো এখানে তোমরা জানো যে পরিবেশে প্রকৃতি অর্থাৎ তাপ ও উষ্ণতা সেই পরিবেশে বসবাসকারী জীবেদের শারীরিক গঠন, জীবনযাত্রার প্রভাব ফেলে। কারণ পরিবেশে প্রকৃতির উপর জীবদেহে তাপের আদান প্রদানের ব্যবস্থা নির্ভর করে। এই জন্য শীত প্রধান অঞ্চলের প্রাণীরা বেশি লোমশ হয়, এটা পরীক্ষায় আসে। আর পেঙ্গুইনরা মেরু প্রদেশে জড়াজড়ি করে থাকে। দেখো এই কোশ্চেনটাও পরীক্ষায় আসে, কারা জড়াজড়ি করে থাকে? পেঙ্গুইনরা। আর কি হয়? তাপ হারাবার ভয়ে তিমির ত্বকের নিচে মোটা চর্বির স্তর বা ব্লাবার থাকে, এটাও একটা কোশ্চেন আসতে পারে। আর আবার গরমের দেশে ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পোহায়, কুকুর জিভ বার করে লালা পড়ে। এই সমস্ত জিনিস কিন্তু পরীক্ষায় আসতে পারে। চলো পরে একটা প্রশ্ন আছে, দেখো, জলের চেয়ে দুধ তাড়াতাড়ি গরম হয় কেন? একদম ভালো কোশ্চেন। তুমি একই সাথে একই পরিমাণ দুধ আর জল যদি গরম করতে বসাও, দেখবে কে আগে গরম হয়ে যাবে। দেখো বলছে, কোন বস্তু কর্তৃক গৃহীত তাপ মানে হচ্ছে বস্তুর ভর, উপাদানের আপেক্ষিক তাপ এবং উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ এমএসটি। তোমরা এটা জানো না, ঠিক আছে? এম মানে ভর, এস মানে আপেক্ষিক তাপ, টি মানে উষ্ণতা বৃদ্ধি। তো দুধ এবং জলের ভর সমান হলেও দুধের আপেক্ষিক তাপ জলের আপেক্ষিক তাপের চেয়ে কম হয়। সুতরাং সমভরের দুধ ও জল নিয়ে একই হারে তাপ প্রয়োগ করলেও দুধের আপেক্ষিক তাপ কম বলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বেশি হয়। এই জন্য দুধ তাড়াতাড়ি গরম হয়, এই জন্য দুধ আবার ঠান্ডাও হবে তাড়াতাড়ি। আর জল অনেকক্ষণ ধরে কিন্তু কি হবে? তাপটাকে ধরে রাখতে পারবে। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, তোমরা উত্তর দেবে কিন্তু জল। ঠিক আছে? এই যে মাটির কলসি ঠান্ডা থাকে কেন, এই প্রশ্ন কিন্তু উত্তর বলে দিয়েছি, লেখা আছে, তাও আর বলবো না। স্নান করে ওঠার পর ঠান্ডা বোধ হয় কেন, সব লিন তাপের ঘটনা তোমরা জানো। হ্যাঁ, তারপরে এইগুলো তোমাদের সিলেবাসে নেই। থার্মোনাস্টি কাকে বলা হয় তাও বলে দিলাম, যে কোনো উদ্ভিদের ফুল যখন বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বন্ধ হয়ে যায়, তখন তাকে থার্মোনাস্টি চলন বলা হয়। যেমন টিউলিপ ফুল দিনের বেলায় পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে ফোটে। ঠিক আছে? নিকটিনাস্টি চাইলে তোমরা এখান থেকে এগুলো লিখে নিতে পারো। আর বললাম না, থার্মোমিটারের স্থিরাঙ্ক কাকে বলে বলা হয়ে গেছে। থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কি, এটা বলা হয়ে গেছে। থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি, এটাও কিন্তু বলা হয়ে গেছে। এগুলো আর বলবো না। আচ্ছা, প্রাথমিক অন্তর বলা হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে। থার্মোমিটারের যা ছিল সবই কিন্তু বলা হয়ে গেছে। চলো এরপর দেখো, একটা মক টেস্ট সিরিজ তোমাদের জন্য আনছি।
মক টেস্ট। চলো এবার একটা মক টেস্ট নিয়ে নিই, ঠিক আছে? এতক্ষণ ধরে তাহলে কি কি বুঝলাম আগে একটুখানি রিমাইন্ড করে নিই। তাপ কি? তাপ মাপার যন্ত্র, তাপের একক, আপেক্ষিক তাপ, লিন তাপ কাকে বলে? উষ্ণতা কি? উষ্ণতা মাপার যন্ত্র, উষ্ণতার একক। থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? প্রাথমিক ঘনত্ব কাকে বলা হয়? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্ক? কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান পাঠ দেয়? তারপরে বরফ গরমের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? আপেক্ষিক তাপের সিরিয়াস এবং এসআই একক, আপেক্ষিক তাপ কাকে বলে, সমস্ত কিছু কিন্তু জানলাম। তো এবার আমরা একটা মক টেস্ট নেব তোমাদের। মক টেস্ট হচ্ছে কত? ফুল মার্কস 30, ফার্স্ট চ্যাপ্টার। চলো দেখি কি আছে মক টেস্টে। প্রথমে দেখো এক দাগের কোশ্চেন, 4টে অপশন। চলো তোমরা উত্তর দেবে, আর কতগুলো তোমরা নিজেরা পারছো সেটাও আমাকে জানাবে। থার্মোফ্লাক্স কে আবিষ্কার করেন? থার্মোফ্লাক্স হামফ্রে ডেভি, জেমস ওয়াট, জেমস ডিওয়ার, আর হচ্ছে ওয়েবার। কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? উত্তর থার্মোফ্লাক্স আবিষ্কার করেন জেমস ডি ওয়ার। মনে থাকবে, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত? সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর তোমরা জানো 100। আচ্ছা পরেরটা, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক। দেখো একটু চালাকি করা রয়েছে এখানে। C/5 সমান সমান F-32/9। তাহলে এখানে একটু চালাকি করা রয়েছে। কি চালাকি করা রয়েছে? 9C, 9C তার মানে কি? 9C মানে হচ্ছে 5F, F-32। দেখো এর মধ্যে আছে অপশনে, এর মধ্যে অপশনে আছে 9C F-32/5, F-32/5 নেই। তাহলে এই যে উত্তর অপশন ডি 9C F ইন্টু F-32। দেখছো কেমন ভাবে রয়েছে। পরের প্রশ্ন, সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি পরিবর্তনে কি হয়? বেশি হয়। বেশি হয়। কি হয়? বেশি হয়। পরের প্রশ্ন, তাপ হলো এক প্রকারের কি? তাপ হলো এক প্রকারের শক্তি। তোমরা পড়ে আসলে একটু আগে। চলো এবার এক কথায় উত্তর দেবে। লিন তাপের একক কমেন্ট করো। লিন তাপের একক আমি বলবো না, তোমরাও বলবে। আচ্ছা পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক। তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক, সিজিএস এ ক্যালোরি, এসআই তে জুল। তাহলে উত্তর হয়ে যাচ্ছে, এসআই বলেছে তাহলে এটা হয়ে যাচ্ছে জুল। জুল, এসআই তে জুল। কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়? তোমরা জানো ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে কিন্তু তাপ মাপা হয়। কি বললাম? ক্যালোরি মিটার। পরের প্রশ্ন, মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। লিখতে পারো 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা লিখতে পারো। আচ্ছা, গিরগিটি ও সাপের শীতকালে রোদ পোহায় কেন? ওরা ঠান্ডা রক্তের প্রাণী বলে, রক্তকে গরম রাখার জন্য। পরের প্রশ্ন, সত্য মিথ্যা? ডাক্তারি থার্মোমিটারকে কখনোই ফুটন্ত জলে ডোবানো উচিত নয়। একদম তো, এই কথাটা সত্য তো? উচিত নয় তো? কেন উচিত নয়? তার কারণ যদি তুমি ডাক্তারি থার্মোমিটার ফুটন্ত জলে ডুবিয়ে ফেলো তাহলে কিন্তু এতটা প্রসারণ হবে, পারদ বাস্ট করে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। একটি ঠান্ডা রক্তের প্রাণীর নাম সাপ। একদম, এটাও কিন্তু ট্রু আছে। রাধাচূড়া গাছের পাতা রাত হলে মুড়ে যায়, এটাও একদম ট্রু। এটাও ট্রু আছে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট সমান পাঠ দেয়, হ্যাঁ এটাও ট্রু আছে। আর তাপের এসআই একক জুল, বাহ এটাও ট্রু। মানে সব সত্য ছিল, ইচ্ছা করে আমি সব সত্য করে রেখেছি। আচ্ছা শূন্যস্থান দেখি। তাপ হলো তাপমাত্রার কি? তাপ হলো তাপমাত্রার কারণ। কি হবে? কারণ। আর তাপমাত্রা হলো তাপের ফলাফল। কি হবে? ফলাফল হবে। আচ্ছা, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি হবে, 80 ক্যালোরি পার গ্রাম। শীত থেকে বাঁচতে কারা কারা জড়িয়ে থাকে? কমেন্ট করো। কুকুর নাকি পেঙ্গুইন? কমেন্ট করো। পরের প্রশ্ন, ড্যাশ ফুল, এটা হবে টিউলিপ ফুল। মনে থাকবে, টিউলিপ ফুল। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় মুড়ে যায়। পরের প্রশ্ন, মাটির কলসির জল কেন ঠান্ডা থাকে? লিন তাপ কাকে বলা হয়? তাপমাত্রার পার্থক্য কোন অঞ্চলের প্রাণী লোমশ হয়? তাপমাত্রা বৃদ্ধি রক্তনালীর ব্যাস কি হয়? রক্তনালীর ব্যাসের পরিবর্তন, মানে ব্যাস বেড়ে যায়। এই তো, কমপ্লিট কমপ্লিট হয়ে গেল। তাপের চ্যাপ্টার শেষ। তোমরা কত পেলে মক টেস্টে অবশ্যই জানিও। আর ক্লাসটা যারা শেষ পর্যন্ত করলে তাদের কেমন লাগলো সেটাও জানিও। তো নেক্সট কোন চ্যাপ্টার বোঝাবো সেটা বলো, আমি সেই চ্যাপ্টার নিয়ে কিন্তু হাজির হব। ভালো থেকো সবাই। টাটা আমার সোনার দলেরা, দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে।